তৃণমূলের প্রিয় পোষ্য চটি চাটা পুলিশের দিন কি এবার এই বাংলায় শেষ হয়ে যাচ্ছে? আজকে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটলো তারপর কিন্তু এই প্রশ্নটা নতুন করে উঠতে শুরু হয়ে গেছে। কেন? কারণ আপনারা জানেন যে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দল, প্রশাসন, পুলিশ মিলিয়ে এমন একটা জগা খিচুড়ি সিস্টেম তৈরি করেছে যাতে রাজ্যের কোনো উন্নয়ন নেই, রাজ্যের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এবং এই এই যে একটা আঁতাত তৈরি হয়েছে, এদের এক এবং একমাত্র কাজ এবং লক্ষ্য হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা, যে করে হোক তাদেরকে ভয় দেখানো, তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া এবং এইভাবেই রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকা, রাজ্যপাট চালিয়ে যাওয়া। এমনটাই কিন্তু বিরোধী দলগুলো বারবার অভিযোগ করে আসে। এবার আদালতের সামনেও কি সেটা বেআব্রু হয়ে যাচ্ছে? কেন উঠছে এই প্রশ্নটা? প্রশ্নটা উঠছে কেননা এবার কিন্তু একজন দুজন নয়, তিনজন পুলিশ কর্মচারী তারা কিন্তু আদালতের বিচারের সামনে চলে এলো। আপনারা জানেন যে কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার, তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং 2021-এর ভোট পরবর্তী হিংসার অন্যতম বলি। এবং যে নৃশংসতা এখানে তৃণমূল কংগ্রেস দেখিয়েছিল সেটা কোনো সভ্য সমাজে, কোনো আধুনিক সমাজে ঘটতে পারে ভাবলেই শিউরে উঠতে হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা করে দেখিয়ে দিয়েছিল। এবার এই নিয়ে সিবিআই তদন্ত করছিল দীর্ঘ 4 বছর ধরে। এই ঘটনার মূল খুনি যে অরুণ দে, তৃণমূল কর্মী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, তাকে কোনো কাকা জ্যাঠা পিসি কোথাও একটা লুকিয়ে রেখে দিচ্ছিল, শেষ পর্যন্ত সেই অরুণ দে জালে আসে। এবং তারপরে আমরা অদ্ভুতভাবে দেখি যে একটা চার্জশিট জমা পড়ে, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে সিবিআই এর তরফ থেকে। এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে 3জন দাপুটে তৃণমূল নেতা নেত্রীর নাম রয়েছে। বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার তৃণমূল কাউন্সিলর এবং পাপিয়া ঘোষ আরেকজন তৃণমূল কাউন্সিলর। কিন্তু তাদের পাশাপাশি আরো 3জন পুলিশের নামও রয়েছে এই চার্জশিটে। এই পরেশ পালদেরও আজকে ভালো রকম ডোজ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি সেটা একটু পরে আসছি। আগে এই পুলিশের ব্যাপারটা আপনাদের সামনে ব্যাখ্যা করি। সেখানে এই যে চার্জশিট হয়েছে সেখানে যে 3জনের নাম এসছে, একজন হচ্ছেন তৎকালীন ওসি শুভজিৎ সেন, একজন হচ্ছেন তৎকালীন এসআই রত্না সরকার এবং একজন হচ্ছেন তৎকালীন হোমগার্ড ওই থানার দীপঙ্কর দেবনাথ। এই 3জন, এবং এই 3জনের বিরুদ্ধে মারাত্মক মারাত্মক অভিযোগ। কি অভিযোগ এসছে? এদেরকে সরাসরি ষড়যন্ত্রের অংশীদার হিসেবে সিবিআই দাবি করেছে এবং বিষয়টি ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাট, এই রকম অভিযোগও তাদের বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে। ফলে ফলে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে মহামান্য আদালত দেখছে। এবং এই যে চার্জশিটের নাম এসছে সেটা কিন্তু এমনি এমনি নয়, রীতিমতো তথ্য প্রমাণের ভিত্তিতে এদের নামটা এসেছে। এবার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সেই বিচার প্রক্রিয়া শুরু হলে যদি সত্যি সত্যি এই পুলিশ কর্মচারীরা দোষী সাব্যস্ত হন, তাহলে তাহলে কি এই রাজ্যের বাকি চটিচাটা পুলিশের জন্য একটা কড়া বার্তা যাবে যে যতই নবান্নের 14 তলার নির্দেশে ল্যাজ নাড়তে নাড়তে বিরোধীদের কণ্ঠরোধ করতে, ইউটিউবারদের হেনস্থা করতে, যা খুশি তাই গায়ের জোরে শাসকের আইন চালাবো, সেই দিন কি পশ্চিমবঙ্গে শেষ হবে? এদের কীর্তি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এই এই যে 3জন রয়েছে তার মধ্যে তৎকালীন এসআই রত্না সরকার, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। অভিযোগ কি? অভিজিৎ সরকার, মৃত অভিজিৎ সরকার, যাকে খুন করা হয়েছে, যার পোষ্যদের গলায় ফাঁসি দিয়ে কুকুরগুলোকে অব্দি ছাড়া হয়নি, সেগুলোকে অব্দি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এতখানি দানবীয় পাশবিক কাণ্ড কারখানা ঘটিয়েছিলেন এই তৃণমূলের নেতা নেত্রীরা। তো সেই ঘটনার পরে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই তৎকালীন এসআই রত্না সরকার অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়ে নেন। ভাবুন একবার, এরা পুলিশ, এরা নাকি মানুষের বন্ধু, এরা নাকি মানুষের ভালো করবে? ভাবতে পারছেন কতখানি চটিচাটা নির্লজ্জ দলদার? একজন শহীদ হয়ে গেছে, একজনকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারপর খুনিদের ধরার বদলে যে খুন হয়েছে তার মাকে দিয়ে, তার অসহায় মাকে দিয়ে সাদা কাগজে জোর করে সই করিয়ে দেওয়া হচ্ছে। তারপর পুলিশ নিজের মতো যা খুশি লিখে দেবে, হয়তো বলে দেবে মাই ছেলেকে মেরে দিয়েছে। কিরকম কিরকম মানে শয়তানি ভরা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলছে রাজ্য জুড়ে। একবার দেখুন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা বলছি? কেননা পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছর ধরে পদটা আঁকড়ে বসে আছেন। আর এই রত্না সরকাররা কার নির্দেশে তাহলে কাজ করছে? কে বুঝবে মানুষ? কাকে বাঁচাতে এই রত্না সরকাররা কাজ করছে? কাজ করছে তো তৃণমূল নেতাদের বাঁচাতে। শুধুমাত্র তাই নয়, তৎকালীন যে ওসি শুভজিৎ সেন, সে আবার অন্য নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? তখন যে হোমগার্ড সেখানে ডিউটিতে ছিল দীপঙ্কর দেবনাথ, তাকে পাঠিয়েছে এবং ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ধুয়ে ফেলেন এই হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। অর্থাৎ
ওসি শুভজিৎ সেন নিশ্চিত করে যে এই ঘটনায় যারা খুনি তাদের কোনো মতেই যেন ধরা না যায়, যারা এই তাণ্ডব লীলা চালিয়েছে তাদেরকে বাঁচাতে হবে। কতখানি তৃণমূলের পদলেহনকারী ল্যাজ বিশিষ্ট বস্তু হলে এই কাজ করতে পারে একবার ভাবতে পারছেন? এবং এখান থেকে আরেকটা বড় বার্তা আসছে, এই যে দীপঙ্কর দেবনাথ, আমি জানি না এও তোলামূল মাল কিনা, এই দীপঙ্কর দেবনাথও আদর্শ চটি চাটা কিনা। আমি ধরে নিচ্ছি যে এরকম কোনো ব্যাপার দীপঙ্কর দেবনাথের ছিল না, শুধুমাত্র উপরতলার চাপে, উপর মহলের চাপে এই কাজটা করতে বাধ্য হয়েছে। আমাদের যখন পুলিশ ডেকে হেনস্থা করে একটা শব্দই আমরা শুনি, কি করব বলুন, আমাদের উপর উপর মহলের চাপ আছে। দেখছেন তো আজকে যারা এই কথাটা বলেন যে উপর মহলের চাপে কাজটা করতে হয়, অন্যায় কাজটা করতে হয়, নিজেরাও জানেন, সেই জন্য বলেন কি করব বলুন, উপর মহলের চাপে করতে হয়। তো সেই উপর মহল শুভজিৎ সেন ওসি চাপ দিয়েছিল, সেই জন্য যদি দীপঙ্কর দেবনাথ করে থাকে, যদি তার ইচ্ছা নাও থাকে, উপর মহলে চাপে করতে হয়েছে। আজকে ওসি শুভজিৎ সেনও ফেসেছে, দীপঙ্কর দেবনাথও ফেসেছে। এবং তাই পশ্চিমবঙ্গের বাকি যারা এই উপর মহলের চাপে এখনো অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন, রাজধর্মটা পালন করছেন না, নিজেদের উর্দির সম্মানটা রাখছেন না, আগামী দিনে তাদের দিকেও কিন্তু একে একে এইভাবেই সমস্ত কিছু ধেয়ে আসতে চলেছে, সেই ইঙ্গিত কিন্তু আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই তো গেল পুলিশ বাহিনীর কথা। এইবার আসি তৃণমূলের আসল তোলামূল বাহিনীর কথায়। এই ঘটনার অন্যতম মারাত্মক লোক হচ্ছে পরেশ পাল। কিন্তু এই পরেশ পাল ইলিশ উৎসব মোৎসব করে, আরজিকারে অভয়াকাণ্ড হয়েছে তো কি হয়েছে, একজনের মেয়ে তার জীবনের সমস্ত কিছু, তাকে এরকম নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে তো কি হয়েছে, এই পরেশ পাল ইলিশ উৎসবে মেতে থাকে। কেননা ওইসব ইলিশ উৎসব টৎসব না করলে তৃণমূলের যেসব আন্ডা গান্ডা বাচ্চা আছে তারা আবার পরেশ পালের হয়ে মস্তানি করবে না, এরকম অভিজিৎ সরকারদের খুন করতে যাবে না, সেসব না করলে ভোটে যেতে যাবে না। তো এতখানি নির্লজ্জ পরেশ পরেশ পাল তো বড় বড় বগলম বাজিতে খুব ব্যস্ত থাকে, সবসময় নাকি হেভি বাহুবলী নেতা এরকম একটা হাবভাব করে। তো সিবিআই চার্জশিটে সেই পরেশ পালের নাম এসছে। আর তারপর থেকেই গতকালই আপনাদের জানিয়েছিলাম পরেশ পাল ধাঁ হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। বড় বড় ফুটানি মারছিল না তৃণমূলের মুখপাত্ররা, তৃণমূলের বড় বড় নেতারা, চার্জশিটে নাম আসা মানেই কি কেউ শাস্তিপ্রাপ্ত হয়ে গেল, দোষী সাব্যস্ত হয়ে গেল। বিজেপি পাচ্ছে না তাই রাজনৈতিক ভাবে প্রতিহিংসা করছে। ওই 3.5 বছরের জেল খাটা আসামিটা ফটর ফটর করছিল না, তো চার্জশিটে নাম আসা মানেই যদি দোষী সাব্যস্ত না হয়ে যায়, পরেশ পাল পালিয়ে গেছে কেন, কিসের জন্য? এবং পালিয়ে গেছে, এতখানি ভয়ে ফেটে গেছে পরেশ পালের, আজকে মহামান্য আদালতের সামনে এই চার্জশিট পেশ হওয়ার পর যাদের যাদের ওই 18 জনের নাম আছে সবার হাজির হওয়ার কথা ছিল, ভয়ে এই পরেশ পাল যায়নি। শুধু পরেশ পাল নয়, আরো যে দুজন তৃণমূল নেতা নেত্রীর নাম জড়িয়েছে, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, তৃণমূলের দুই দাপুটে কাউন্সিলর, তারাও কেউ যায়নি। তাহলে ওই দলনেত্রী যেটা শিখিয়ে দিয়েছে সেরকমই কোনো ব্যাপার আছে নাকি? কোর্ট কেউ মানি না, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তোলামূল বাহিনী, আমরাই আইন, আমরাই আদালত। কে আদালত? বেশি কিছু কথা বলে বিচারপতির বাড়ির সামনে আবার পোস্টার টাঙিয়ে দেবো, তারপর আছে তো চটিচাটা দলদাস পুলিশ, এতদিন বাদেও তারা খুঁজে পাবে না যে কারা সেখানে পোস্টারটা টাঙিয়েছিল। এই জিনিসটা ভাবছে। তো সেই নিয়ে আজকে কিন্তু বেশ এক প্রস্ত কথা হয়ে গেছে। এবং পরেশ পালরা কেন হাজির হয়নি সেটা যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন যিনি বিশেষ সরকারি আইনজীবী ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কি করা যায়। তিনি বলছেন এদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দিন, যখন আসছে না, আদালত ডাকছে তখনও আসছে না, অনেক কিছু হচ্ছে, তো এদেরকে ওয়ারেন্ট জারি করে দিন। তখন সিবিআই কে জিজ্ঞেস করা হয়, সিবিআই এর আইনজীবীকে জিজ্ঞেস করা হয়, এবং যিনি এর অফিসার রয়েছেন, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এই কারণেই সিবিআই কে লোকে গালাগাল দেয়। এই যে চার্জশিটটা দেওয়া হয়েছে, চার্জশিটটা দেওয়ার 72 ঘন্টার মধ্যেই সিবিআই যিনি তদন্তকারী অফিসার ছিলেন তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, নতুন একজনকে নিয়ে আসা হয়েছে। এবার সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছে এটা ওদের রুটিন বদলি, তার মধ্যে পড়ে। কিন্তু সকলেই বলছেন যে এতদিন ট্রান্সফার হলো না, যেই চার্জশিট দেওয়া হলো 72 ঘন্টার মধ্যে চলে গেল। এই জায়গাটার জন্যই সিবিআই গালাগাল খায়, এই জায়গাটার জন্যই সেটিং তত্ত্ব কিন্তু রীতিমতো জেগে জেগে ওঠে। তো যাই হোক, যিনি নতুন তদন্তকারী অফিসার বলেছেন, তিনি বলেছেন যে না, এদেরকে গ্রেপ্তার করার কোনো দরকার পড়েনি, কেননা অতীতে আমার আগে যিনি তদন্তকারী অফিসার ছিলেন তিনি তার রিপোর্টে লিখেছেন এদেরকে যতবারই ডাকা হয়েছে এরা কিন্তু এসেছেন, হাজিরা দিয়েছেন এবং জেরার মুখোমুখি হয়েছে। সুতরাং সেই জন্য অতীতে এদেরকে কিন্তু কোনোদিনই অ্যারেস্ট করার মতো জায়গা আসেনি বা প্রয়োজন মনে হয়নি। তখন মহামান্য আদালত জিজ্ঞেস করেন যে তাহলে এরা আজকে হাজির হলো না কেন, এবং এদেরকে চার্জশিটের কপি কি দেওয়া হয়েছে?
তখন বলা হয় যে চার্জশিটের কপিটা দিতে একটু সময় লাগবে, কেননা সেখানে তো দীর্ঘ রয়েছে এতজনের বিরুদ্ধে অভিযোগ এবং অনেক তথ্য প্রমাণ সমস্ত কিছু নিয়ে। এটা কপি করতে কিন্তু একটা ট্রিমেন্ডাস টাইম লাগবে এবং 1 মাসের কাছাকাছি সময় লাগবে। কিন্তু সিবিআই কেও নাছোড়বান্দা আদালত বলে দিয়েছে, না ওইসব 1 মাস সময় ফময় কিছু নয়। আজকে 4 জুলাই, তোমাদের 2 সপ্তাহের সময় দিলাম। তার মধ্যে তদন্তকারী অফিসার নিজে গিয়ে এই যে 18 জনের নাম চার্জশিটে দিয়েছো, প্রত্যেকের প্রত্যেকের কাছে তোমরা চার্জশিট পৌঁছে দেবে। এটা তোমাদের দায়িত্ব। এবং পরেশ পাল এবং আরো দুই যে তৃণমূল নেতা নেত্রী রয়েছে, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, তাদেরকেও পরিষ্কার বলে দিয়েছে, হতে পারে তোমরা বিশাল হনু তৃণমূল নেতা, কিন্তু 18ই জুলাই লাস্ট ডেট। আদালতের সামনে তোমাদেরকে সেদিনকে হাজির হতে হবে। তারপর আদালত বিচার করে দেখবে যে বিচার প্রক্রিয়া যখন চলবে, তখন তোমাদের জামিনে রেখে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর শাস্তি যা হবে সেইটা দেখা হবে, নাকি তখনই তোমাদের অ্যারেস্ট করা হবে সেইটা। কিন্তু 18ই জুলাই লাস্ট ডেট, যদি না আসো আদালত তখন কিন্তু বাকিটা বুঝে নেবে। সুতরাং একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে নাম্বার ওয়ান, যারা চটিচাটা রয়েছেন এই প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, এবং যারা অন্যায় কাজটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, কখনো বলছেন উপর মহলে চাপে করতে বাধ্য হচ্ছি, তাদেরকে কিন্তু আর ছাড় নেই। তারা যদি অন্যায়ের সঙ্গে যুক্ত থাকেন, এই ধরনের মামলায় তারা আগামী দিনেও ট্যাগ হবেন এবং তার জন্য যা যথাযথ যোগ্য শাস্তি সেটা তাদের পেতে হবে। এটা তো একটা বড় জায়গা গেল। 2 নম্বর, যত হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রী হোক না কেন, আদালতের সামনে তাদেরকে হাজির হতেই হবে। যদি অন্যায় করে থাকে, কোনো ছাড় নেই। ওই ভাববে এই রাজ্যে পিসিমণির আইন চলে, 14 তলার আশীর্বাদের হাত মাথার উপর আছে, আমাদের কেউ কিছু করতে পারবে তা নয়। এই রাজ্যে এখনো আইনের শাসন চলছে এবং সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের জন্য চলছে এবং সেটা আগামী দিনেও চলবে। এবং 3 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিবিআই যদি ভাবে যে কোথাও গাফিলতি দেখাবে, কোথাও ট্যাঁফু করবে, মহামান্য আদালত কিন্তু পুরোটাই অবজার্ভ করছে। তারাও আমাদের সাধারণ মানুষের মতো তিতিবিরক্ত। এই রাজ্যে যেটা হচ্ছে সেটার অবসান তারাও বোধহয় দেখতে চান, এবং সেই জন্য সিবিআই কেও কিন্তু একদম কান ধরে কাজ করানো যেটা বলে, সেইটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। ওই 1 মাস সময় চাই, তদন্তকারী অফিসার চেঞ্জ করেছি, ওইসব কোনো কথা শুনবো না। সময় দিচ্ছি, সেই সময়ের মধ্যে কাজ করো এবং বাকিটা আমরা বুঝে নেব। সুতরাং সব মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে যে মহামান্য কলকাতা হাইকোর্ট যেভাবে উঠে পড়ে লেগেছে এবং সিবিআই কেও যেভাবে টাইটটা দিয়েছে, সিবিআই কাজের কাজ করেছে চার্জশিটটা দিয়ে, কিন্তু তারপরেও তো আবার এদিক ওদিক করছে। তো সেই সব কোনো জায়গায় কিন্তু সিবিআই কেও তারা ছাড় দেবে না, এবং তার ফলে সে চটিচাটাই হোক আর তোলামূল নেতাই হোক, কাউকেই কিন্তু এবার রেহাই দেবে না। সেই সেই সময়টা সমাগত হয়ে গেছে, এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন আজকে মহামান্য আদালতের এই ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।